আগামী ৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। ১৪টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় শেষে গণমাধ্যমে একথা জানান জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক দলগুলোর নেতারা মৌলিক বিষয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রতি সব রাজনৈতিক দলের সাথে আলোচনার আহ্বান জানান। এই সময় সার্বিক আইন শৃঙ্খলার বিষয়েও উদ্বেগ জানান নেতারা। এর আগে ২ দফায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় আজ ১৪টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দেশ বিদেশ থেকে ভাড়া করা মানুষ দিয়ে দেশ শাসন হয় কিনা এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর রাতারাতি সংস্কার না করে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। এছাড়া অর্থ উপদেষ্টাকে পাশে রেখেই তিনি বলেন, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, আর এখন দিতে হয় ৫ লাখ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রাজনৈতিক শূন্যতা ও প্রতিকূল অবস্থা বিরাজ করছে উল্লেখ করে নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বলেন, দেশ শাসনের প্রয়োজন জনগণের সরকার। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? রাতারাতি নয়, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হতে হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিরোধিতা করেন পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। দলের নেতাকর্মীদের আরও সৎ হওয়ার উপদেশও দেন বিএনপি মহাসচিব। অনেস্টি, সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। এর আগে সেইডা মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা বইয়ের প্রকাশন অনুষ্ঠানেও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধহয় সবচেয়ে বেশি সমীচীন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনার উপরও জোর দেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পুরনো পদ্ধতিতে বাংলাদেশকে আর চলতে দেয়া হবে না। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় এনসিপি। দুপুরে মৌলভীবাজারের বেরির পাড়া এলাকায় জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পুলিশ হত্যার দায় এনসিপির ওপর দেওয়ার অপচেষ্টা চলছে। দেশের সংস্কার ও উন্নয়নে সংবিধানের সংস্কার প্রয়োজন জানিয়ে নাহিদ বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। অন্য নেতারা বলেন, জবাবদিহিতার ঊর্ধ্বে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক নেতা আমলাকে রাখা যাবে না। উপদেষ্টার বাড়ি হয়েছে, কিন্তু এখনো তরুণ প্রজন্মের চাকরির ব্যবস্থা হয়নি। ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াই চলবে। মৌলভীবাজারের কর্মসূচি পদযাত্রা যাচ্ছে কিশোরগঞ্জে। একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। আমাদের চা শ্রমিকেরা, আমাদের রিক্সা শ্রমিকেরা, আমাদের ঠেলা মজুর কুলি, তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই। উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, মহিলাদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্রদের বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না।
রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের যে সুযোগ অভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হয়েছে তা কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে। তাই নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর বিষয়ে রাজনৈতিক দলের একই সিদ্ধান্তে পৌঁছানোটা জরুরি। জাতীয় সনদের ধারণাটা উপস্থাপন করি। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সনদ উপস্থাপন শীর্ষক আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রস্তাবিত জাতীয় সনদ রাজনৈতিক সংস্কার, আইনসভা সংবিধান সংস্কার, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন সহ নানা বিষয়ে মতামত তুলে ধরা হয় আয়োজনে। সমঝোতা স্মারক বা জাতীয় সনদ স্বাক্ষর। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, কিছু সংস্কার আছে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এখনই বাস্তবায়ন করা যায়, আর মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত দরকার হবে। ঘোষণা হবে, ঘোষণার পর সংবিধান হবে, তারপর আইন কানুন পাশ হবে, তারপর সংস্কার হবে। দূরের বাদ আর কত শুনবো? এখনো সময় আছে 6 মাস, এখনো সময় আছে 6 মাস। যারা বিবেকবান রাজনীতিবিদ এবং বিবেকবান নাগরিক এবং সরকারের মধ্যে দুজন থাকেন, এই 6 মাসের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলতে হবে আপনাদের। কতগুলো সংস্কার, আইন কানুন, বিধিবিধান পরিবর্তনের মাধ্যমে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যায়, এগুলোতে কোনো সংবিধান পরিবর্তনের দরকার হয় না। রাজনীতিবিদদেরও চাওয়া, পুরাতন ধ্যান ধারণা বাদ দিয়ে সংস্কারের মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক, যেখানে সবার আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না থাকে বা যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার হোক বা ইন্টারিম সরকার হোক বা নির্বাচিত সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, সেই সরকারগুলো সদিচ্ছা থাকতে হবে যে না, আমি এই পরিবর্তনগুলো চাই এবং এইভাবে চাই। কাজের গতি নিয়ে হতাশা আছে, তারপরও জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া নিয়ে আশার কথা শোনান অনেকে। সমালোচনা আছে, অনেক হতাশার জায়গা আছে। সব সমালোচনা এবং হতাশা সত্ত্বেও আমি যেহেতু এটাকে খুব কাছ থেকে দেখি, আমি বিশ্বাস করি আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। সুযোগ সৃষ্টি হয়েছে, তাই এবার অবশ্যই সংস্কার করে তারপরে নির্বাচনে যাওয়ার জোর দেন বক্তারা। আপনি যদি নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করে, গণতান্ত্রিক রূপান্তর না করে, নিয়ম সেট না করে আপনি যদি সরকার গঠন করেন, অবশ্যই বারবার গণ অভ্যুত্থান হবে এবং এইবার আর 15 বছর সময় কেউ নিবে না। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যে একটা সুযোগ এবং ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে, এখনো যে সময়টা আছে, এখনো ওনারা যেন মেরুদণ্ডটা শক্ত করে দাঁড়িয়ে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওনাদের সিদ্ধান্তগুলো বিবেচনা করে। অনুষ্ঠানে আয়োজকরা একই কণ্ঠে বলেন, রাষ্ট্র ব্যবস্থা আমূল পরিবর্তন বা সংস্কার ও জাতীয় সনদ ছাড়া আগের ব্যবস্থা বহাল রেখে দেশে বা রাষ্ট্রকে এগিয়ে যাওয়া সম্ভব না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সামাজিক মাধ্যমে অপতথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার মতে এটি অস্ত্রের চেয়েও মারাত্মক। এই চ্যালেঞ্জ মোকাবেলায় চাইলেন গণমাধ্যমের সহযোগিতা। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান সিইসি। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ভোটারদের আস্থা ও কেন্দ্রে ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। তবে এর চেয়ে বড় হুমকি মনে করছেন সামাজিক মাধ্যমে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। একজন একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এই ইলেকশনে, এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কথা বলেন রাতের ভোট আর পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়েও। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়, এটা একটা আমাদের চেষ্টা থাকবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার যে নির্দেশনা, সেটি ভোটের চূড়ান্ত তারিখ নয় বলেও স্পষ্ট করেন সিইসি। যারা নির্বাচনে সম্পৃক্ত হবে। ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষার্থী জারিফ এবং অফিস সহকারী মাসুমার মৃত্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আজকের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। চলে যাচ্ছি তার কাছে। হাসিব, আজ তো 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে এবং আরও 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সামিয়া। আমি যদি সর্বশেষ জানাই, আজ দুপুরের পর অর্থাৎ প্রায় 3টা 4টার পরে কিন্তু আসলে
দুজনকে রিলিজ দেওয়া হয়েছে, দুজন শিশুকে রিলিজ দেওয়া হয়েছে। এর মধ্যে রাফিয়াকে নিয়ে গিয়েছে তার পরিবার, এছাড়াও আয়ানকেও নিয়ে গিয়েছে। আর আমি যদি হাসপাতালের ভেতরের অবস্থার কথা বলি, যে এখন পর্যন্ত কিন্তু 4 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে, ভেন্টিলেশনে আছে এখন পর্যন্ত 1 জন, তবে সিভিয়ার কেস হিসেবে আছে 9 জন। আর চিকিৎসা সেবার কথা না বললেই নয়, এখানে সিঙ্গাপুর থেকে যে 9 জন চিকিৎসক এসেছে, এছাড়াও ভারত থেকে, চীন থেকে 5 জন, সকলেই কিন্তু আসলে যাতে তাদের মানসিক এবং শারীরিক সব দিক থেকে তাদের উন্নত চিকিৎসা পায় সে বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। আজও কিন্তু রক্ত দিতে আসছে, বিষয়টি আমি এড়িয়ে যাব না, অবশ্যই আজও অনেকেই আসছে রক্ত দিতে। তারপর আরেকটি বিষয় যদি বলি, যে আজ দুঃখের সাথেই বলতে হয়, সকালে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন স্টাফ তিনি মারা গিয়েছেন, তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আরেকজন শিক্ষার্থী 7ম শ্রেণীর, তিনিও কিন্তু তার মরদেহটিও নিয়ে যাওয়া হয়েছে। সব মিলে 36 জন ভর্তি আছে এখন পর্যন্ত বার্ন ইউনিটে। এখন সব মিলিয়ে যে পরিস্থিতি যদি বলতে হয়, যারা ভেতরে অবস্থান চিকিৎসা নিচ্ছে তারা সকলেই কিন্তু আসলে চেষ্টা করছে তাদের যাতে আর কোনোভাবে তাদের কোনো মৃত্যু না হয়। এছাড়াও অন্যান্য যে সকল হাসপাতালগুলো রয়েছে সমস্ত হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এবং আজকে অধ্যাপক নাসির তিনি কিন্তু সর্বশেষ জানিয়েছিলেন যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ভর্তি রোগী যারা আছে তাদেরকে দ্রুতই যেন তাদের সুস্থতার দিকে ফিরিয়ে আনা যায়। সামি, আমি জানাচ্ছিলাম সর্বশেষ বার্ন ইউনিট থেকে। হাসিব পান্থ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।